আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি ডক্টর নুসরাত জাহান নিশাত। আজকে আবারও চলে এসেছি এক্সিসের বিশেষ একটি আয়োজন নিয়ে 45 মিনিট রিভিউ অন সার্জারি। আজকে চতুর্থতম ক্লাস নিয়ে আজকে সার্জারি পেপার 2 এর ইএনটি এই টপিক্সের হচ্ছে ইয়ার এবং নোজ নিয়ে ইয়ার এবং নোজের কিছু টপিক্স নিয়ে আজকে ডিসকাস করব। আশা করি সবাই আমার সাথে থাকবে। ইয়ার এবং নোজের ক্ষেত্রে টোটাল ইএনটি জিনিসটা হচ্ছে যে ইয়ার, নোজ এবং থ্রোট। তো ইএনটির ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে ইএনটিতে যতগুলো রিটেনের কোয়েশ্চেন আছে ঠিক সেমভাবে সেই কোয়েশ্চেনগুলোই হচ্ছে কার্ড কোয়েশ্চেন। তো ইএনটির ক্ষেত্রে আমরা যদি রিটেনের কোয়েশ্চেনগুলোর প্রিপারেশন খুব ভালো মতো নিয়ে থাকি তাহলে আমাদের কার্ড কোয়েশ্চেন নিয়ে ভাইবা কোয়েশ্চেন নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা করতে হবে না। ইএনটিটা খুবই মজার, এখানে টপিক্সগুলো খুবই একদম লিমিটেড কিছু টপিক্স থাকে। যেমন আজকে ইয়ার থেকে আমি 10টা টপিক্স বের করেছি এবং নোজ থেকে 10টা ডিজিজ। এই টোটাল 20টা ডিজিজ যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে আমার টোটাল ইএনটির ইয়ার এবং নোজ থেকে সবগুলো ডিজিজ পড়া কমপ্লিট হচ্ছে যে অনেকটা কুইজের মতো, যে এখানে সবকিছুই দেখা যাচ্ছে যে সিনারিও বেসড কোয়েশ্চেন থাকে। তো জাস্ট আমি ডায়াগনোসিসটা করতে পারলেই বাকি যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সেগুলো আমি খুব ইজিলি দিতে পারবো। তো আমার প্রধান কাজ হবে যে আমাকে সিনারিওটা দেখে আমার ডিজিজটা হচ্ছে ডায়াগনোসিস করে ফেলা। তো বরাবরের মতো সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ইএনটিতে কিছু চিত্র আছে, যে চিত্র দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে ফিগার থাকে। তো ইয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে চিত্রটা অবশ্যই আঁকতে হবে সেটা হচ্ছে যে মিডিল ইয়ারের বাউন্ডারিটা এবং টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে রাইট সাইড আঁকতেছি না লেফট সাইড আঁকতেছি। কারণ এখানে হচ্ছে যে হ্যান্ডেল অফ ম্যালিউলাস আছে, যেটার একটা ডিরেকশন আছে ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড একটা ফরওয়ার্ড থাকে রাইট আর লেফট সাইডে। তো এই ডিরেকশনটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পরীক্ষার হলে গেলে মানে একটা প্যাচ লেগে যায় আসলে যে ডিরেকশনটা কোন দিকে হবে। তো অবশ্যই আমরা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের হ্যান্ডেল অফ ম্যালিউলাসের ডিরেকশনটার প্রতি খেয়াল রেখে চিত্রটা আমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করে যাব। এটা রিটেনের অনেক ইম্পর্টেন্ট একটা ফিগার, এটা বারবারই আসে। তাহলে আমাদের মোটামুটি ইয়ারের চিত্রগুলো শেষ হয়ে গেল। এরপরে আমাদের একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল সেটার হচ্ছে এবং আউটার পার্ট। আউটারটা হচ্ছে যে কার্টিলেজিনাস পার্ট আর ইনারটা হচ্ছে বনি পার্ট। এই দুইটা এবং এখান থেকে একটা ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করে যে আমাদের কানে একটা ডিজিজ হয় যেটা হচ্ছে ফারাঙ্কুলোসিস। এটা আসলে এক্সটার্নাল অডিটরি ক্যানালের কোন পার্টটাতে হয়, আউটার পার্টটাতে হয় না ইনার পার্টটাতে হয়? তো আমরা জানি যে আউটার পার্টটা যেহেতু হচ্ছে এখানে এটা হলো যে বনি অরিজিন না, তো আর এখানে হেয়ার ফলিকলস থাকে, তো এখানেই হচ্ছে আমাদের সেই ফারাঙ্কুলোসিসটা হয় আউটার পার্টে। এটা হচ্ছে একটা ভাইবা কোয়েশ্চেন। এরপরে আসে হচ্ছে যে কন্টেন্ট অফ মিডল ইয়ার ক্যাভিটি। এটা হচ্ছে রিটেন কোয়েশ্চেন, 1000বার আসছে এই কোয়েশ্চেনটা, আমরা সবাই খুব ভালো করে এই কোয়েশ্চেনটা পারি, তো এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। এরপরে আছে কানের কিছু প্রবলেম, কমন প্রবলেম অফ ইয়ার ডিজিজ, যেমন হচ্ছে কানে ব্যথা, কান দিয়ে বিভিন্ন রকমের ডিসচার্জ হওয়া, ওয়াটারি ডিসচার্জ, ব্লাডি ডিসচার্জ, পুরুলেন্ট ডিসচার্জ। তারপরে কি হতে পারে, আমাদের কানে ব্যথা হতে পারে, কানে ফরেন বডি থাকতে পারে, কানে কম শোনা। তাহলে মোটামুটি এই চারটার বিভিন্ন রকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে আমাদের ডিজিজগুলো খুব সহজে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। আর আরেকটা জিনিস আছে কানে চিনচিন করা বা ঝিমঝিম করা, যেটাকে বলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন। তারপরে আমাদের কানে যে ওয়াক্স হয় সেই ওয়াক্সের কোয়েশ্চেনটা কি কি পেশেন্ট হচ্ছে কি কি সিমটম নিয়ে আসবে, এবং সাধারণত আমরা কানে ওয়াক্স নিয়ে আসলে পেশেন্টকে কি ট্রিটমেন্ট করি, আমরা সিরিঞ্জিং করতে পারি, সেই ওয়াক্সটাকে হচ্ছে রিমুভ করতে পারি, হ্যাঁ, ফরেন বডি হুক দিয়ে বা এরকম কিছু আমাদের হলো ট্রিটমেন্ট। তো মোটামুটি হচ্ছে এইগুলোই আমাদের কমন ডিজিজ অফ ইয়ার। এখন আমি আসবো সেটা হচ্ছে সিনারিও বেসড কিছু কোয়েশ্চেন আলোচনা করব খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে কি, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে ফেলি, সেটা হলো যে আমাদের কানের দুইটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা করি, একটা হচ্ছে রিনে টেস্ট আর একটা হচ্ছে ওয়েবার টেস্ট। তো এখানে আমাদের একটু একটা প্রবলেম হয় যে আমাদের নর্মাল কানে কি থাকে, নর্মালি থাকে হচ্ছে যে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বোন কন্ডাকশন, অর্থাৎ আমরা বলি যে হচ্ছে এসি ইজ বেটার দেন বিসি। তো রিনে টেস্ট সেটা হচ্ছে রিনে পজিটিভ। এটা বলতে আমরা আসলে কি বুঝি, এখন আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে পজিটিভ বলতে বুঝাই যে মনে হয় তার এই ডিজিজটা হয়েছে, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে উল্টা। এটা আসলে আমরা কিভাবে সহজে মনে রাখবো, সেটা হচ্ছে যে ধরে নেই যে রিনে একজন বিজ্ঞানী, তিনি এই টেস্টটা আবিষ্কার করেছেন, তিনি একজন সুস্থ মানুষ, অর্থাৎ রিনে যে আমি সুস্থ আছি, আমার কোনো ডিজিজ নাই। ওকে, তাহলে রিনে পজিটিভ বলতে আমরা কি বুঝি, যে সেই ব্যক্তিটা যার রিনে পজিটিভ তার হচ্ছে এয়ার কন্ডিশনটা ইজ বেটার দেন বোন কন্ডাকশন, অর্থাৎ তার কানের এসি ইজ বেটার দেন বিসি, ভালো আছে। এখন রিনে
পজিটিভ কখন হয়? রিনে পজিটিভ সাধারণত যাদের সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে তাদের হচ্ছে রিনে পজিটিভ হয়। তাহলে রিনে নেগেটিভ মানে কি? সেই পার্সনটার হচ্ছে যে এয়ার কন্ডাকশনটা খারাপ কিন্তু বোন কন্ডাকশনটা হচ্ছে ভালো, তাকে আমরা বলবো হচ্ছে রিনে নেগেটিভ। এটা সাধারণত হচ্ছে কন্ডাকটিভ টাইপ অফ যাদের হিয়ারিং লস থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে রিনে নেগেটিভ থাকে। এটা কেন দরকার? কারণ আমাদের কিছু সিনারিও আসবে এখন, যে এই সিনারিওতে সরাসরি বলে দেওয়া থাকবে যে একটা পেশেন্টের রিনে নেগেটিভ, তাহলে তোমার কি কি ডায়াগনোসিস হবে। একটা পেশেন্টের রিনে টেস্ট করলাম সেটা পজিটিভ, তাহলে কি কি ডায়াগনোসিস হবে। তাহলে আমাদের এই জায়গাটুকু যদি ক্লিয়ার থাকে আমরা তাহলে সহজে কোনটা কন্ডাকটিভ টাইপ অফ হিয়ারিং লস আর কোনটা হচ্ছে সেন্সরি টাইপ অফ হিয়ারিং লস এটা আমরা খুব সহজে ডায়াগনোসিস করে ফেলতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি সিনারিও 1-এ। এটা কুইজের মতো, আমি আশা করবো যে আজকে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার করবা, দেখি কারা অ্যান্সার করতে পারো। সেটা হচ্ছে একটা পেশেন্ট আসলো তোমার কাছে, সে বললো যে আমি হচ্ছে বাম কানে কম শুনি, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে এক্সামিনেশন করলাম, করে দেখলাম যে আমার বাম কানের হচ্ছে রিনে টেস্টটা হচ্ছে কি হচ্ছে নেগেটিভ, এবং ওয়েবার টেস্ট যেটা আছে সেটা হচ্ছে ল্যাটারালাইজড টু দ্য লেফট ইয়ার। তাহলে আমি কি বলবো, আমার লেফট যে ইয়ার সেখানে কি ধরনের হিয়ারিং লস আছে, কন্ডাকটিভ টাইপ নাকি হচ্ছে যে সেন্সরি নিউরাল টাইপ অফ হিয়ারিং লস। আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে কমেন্ট করবা। আচ্ছা তাহলে কি হবে, এটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। সেমভাবে আরেকটা সিনারিও বলতেছি, সেটা হচ্ছে একটা পেশেন্ট, সে হচ্ছে তার ডান পাশের কানে কম শোনে। এবার আমি তার রিনে টেস্ট করলাম, দেখলাম যে সে হচ্ছে তার ডান পাশের রিনে পজিটিভ, কিন্তু ওয়েবার টেস্ট করে দেখলাম যে ওয়েবারটা হচ্ছে ল্যাটারালাইজড টু দ্য লেফট ইয়ার। তাহলে এটা হচ্ছে কি ডায়াগনোসিস হবে, দুইটা কিন্তু দুই রকম ডায়াগনোসিস হবে। আচ্ছা এরপরে আসবো হচ্ছে আমরা সিনারিও 3-তে। এখানে একটা পেশেন্ট থাকবে, যে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে যে সে রিসেন্টলি কানে একটা প্রিক করে আসছে বা কান ফুটা করার একটা হিস্ট্রি থাকবে। এর 2-3 দিন পরে সে হঠাৎ করে তার কানটা হচ্ছে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, এবং তার হলো ফিভারও চলে আসতে পারে, এরকম একটা হিস্ট্রি থাকবে। এরকম একটা হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করলে আমরা হচ্ছে তার ডায়াগনোসিসটা কি করব, তার হচ্ছে পেরিকন্ড্রাইটিস হচ্ছে আমরা ডায়াগনোসিস করব। তাহলে তাকে আমরা কি ট্রিটমেন্ট দিব, সিমটমস, সাইন্স, তারপরে আমি কি কি দেখবো, এটা হচ্ছে যে আমাদের যে ইনফ্লামেশনের যে 5টা সাইন্স আছে আমরা সেগুলো দেখবো, যে কানটা লাল হয়ে থাকবে, পেইন থাকবে, ফিভার থাকবে, রেডনেস থাকবে, ঠিক আছে। সেমভাবে আমরা এই সাইন্সগুলো লিখে ফেলবো। এখানে তেমন কোনো ইনভেস্টিগেশন নাই। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি দিই, যেহেতু এটা হচ্ছে একটা পেইনফুল কন্ডিশন, তাহলে আমরা একটা অ্যানালজেসিক দিব। তারপরে এখানে যদি অ্যাবসেস হয়ে যায় তাহলে আমরা অ্যাবসেসটা ড্রেইন করবো, অ্যাবসেসটা ড্রেইন করার পরে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, ঠিক আছে। জাস্ট এরকমভাবে আমরা ট্রিটমেন্টটা দিয়ে ফেলবো। এরপর আসবো হচ্ছে আমরা সিনারিও 4 নাম্বার সিনারিওতে কি পাবো, যে একটা ডায়াবেটিক পেশেন্ট থাকতে পারে, অথবা সে একটা তার হচ্ছে ট্রমার হিস্ট্রি দিতে পারে, অথবা হচ্ছে যে সে কান চুলকাতে গিয়ে মানে অ্যাব্রেশন করে ফেলছে, এরকম একটা হিস্ট্রি থাকবে শুরুতে। তারপরে কি থাকবে, যে তারপর থেকে তার সেই কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে আসছে, এবং এই ব্যথাটা সে যখন খাবার খায় তখন অনেক বেশি হয়, অর্থাৎ ম্যাস্টিকেশনের সময় তার হচ্ছে এই ব্যথাটা বেড়ে যায়। তাহলে কি ডায়াগনোসিস হবে, এটাও খুব সহজ, এটা হচ্ছে ফারাঙ্কুলোসিস। সাধারণত আমরা যখন কানে কোনো ট্রমা হয় অথবা মানে এক্সটার্নাল অডিটরি ক্যানালে আমরা যখন এই যে আঙুল দিয়ে চুলকাইতে যাই তখন যে ইনজুরিটা হয়, অ্যাব্রেশনটা হয়, এই অ্যাব্রেশন হওয়ার পরে দেখা যাচ্ছে যে কানে প্রচণ্ড ব্যথা হয়, কানটা ফুলে যায়, এটা হচ্ছে যে ফারাঙ্কুলোসিস, ঠিক আছে। ওই যে আমাদের নেইলের মাধ্যমে অর্গানিজমটা ভিতরে ঢুকে যায়, মিউকাসাতে ঢুকে যায়, ঢুকে গিয়ে হচ্ছে ফারাঙ্কুলোসিসটা হয়। তাহলে ফারাঙ্কুলোসিসটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা রিটেন কোয়েশ্চেন এবং কার্ড কোয়েশ্চেন। ফারাঙ্কুলোসিস থেকে আমরা সব কিছু পড়ে ফেলবো। এখানে একটা ভাইবা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে টিচাররা জিজ্ঞাসা করেন যে ফারাঙ্কুলোসিসের সময় আমরা হচ্ছে অটোস্কোপিক এক্সামিনেশনটা করি কি করি না। এটা হচ্ছে ফারাঙ্কুলোসিসের সময় কন্ট্রা ইন্ডিকেটেড, কারণ পেশেন্টের এমনিতেই অনেক পেইন থাকে, এখানে যদি আমরা একটা অটোস্কোপি ইনস্ট্রুমেন্ট যদি ঢুকাইতে চাই এটা আরও বেশি পেইনফুল হবে এবং আমরা পেশেন্টকে কখনো ব্যথা দিব না। এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন ফারাঙ্কুলোসিসের সময়, ঠিক আছে। মোটামুটি এইটুকু। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ছক আছে ফারাঙ্কুলোসিস এবং হচ্ছে ম্যাস্টোইডাইটিসের ডিফারেন্স। তো ম্যাস্টোইডাইটিসের ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রি দিবে যে তার কানের পিছনে ফুলে থাকবে, কান ব্যথা করবে, কানের পিছনটা মানে গরম থাকবে, রেডনেস থাকবে।
তো আমি ডিফারেন্স কিভাবে করব যে এটা আসলে ফারাঙ্কুলোসিস হচ্ছে না ম্যাস্টোইডাইটিস হচ্ছে। একে তো আমরা একটা হিস্ট্রি নিব, তারপরে এক্সামিনেশন করব। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা ভাইবাতে জিজ্ঞাসা করে যে কানের পিছনে আমাদের যে পোস্টেরিয়র অরিকুলার গ্রুভ থাকে, এই গ্রুভটার কোন ডিজিজের ক্ষেত্রে কি হয়। তো যেটা হচ্ছে ফারাঙ্কুলোসিস, এটা তো আমাদের কানের ভিতরে হচ্ছে। তো গ্রুভের আমাদের মানে পোস্টেরিয়র অরিকুলার গ্রুভ যেটা, সেটা হচ্ছে যে ফারাঙ্কুলোসিসের ক্ষেত্রে অবলিটারেটেড হয়ে যায়। আর যেটা হচ্ছে ম্যাস্টোইডাইটিস, কানের পিছনে একটা নর্মালি হাত দিলে আমরা বুঝতে পারি যে একটা ফোলার মতো অংশ থাকে, এইটা আরও ফুলে গেছে। তাহলে কি কান আর যে ম্যাস্টোয়েড প্রসেসটা থাকে এর মাঝখানের যে একটা মানে খাঁজ থাকে, এটা আরও বেশি ডিপেন্ড হয়ে যায়। তাহলে আমরা বলবো যে পোস্টেরিয়র অরিকুলার যে গ্রুভটা আছে সেটা হচ্ছে ম্যাস্টোইডাইটিসের ক্ষেত্রে কি হয়, আরও বেশি ডিপেন্ড হয়ে যায়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা হচ্ছে বাইরে থেকে দেখে কিভাবে এই দুইটা ডিজিজকে আলাদা করতে পারবো ক্লিনিক্যালি। ওকে, নেক্সট হচ্ছে একটা সিনারিও থাকবে, সেটা হচ্ছে একটা ওল্ড, এখানেও একটা ডায়াবেটিসের হিস্ট্রি থাকবে, পেশেন্টটা ডায়াবেটিক থাকবে, তার কানে হচ্ছে প্রচণ্ড ব্যথা থাকবে। তারপরে কি থাকবে, এক্সটার্নাল অডিটরি ক্যানালটা হচ্ছে অনেক বেশি রেড থাকবে, সোলেন থাকবে, ইচিং থাকবে, কনজেস্টেড থাকবে, এবং এখানে আইদার ব্ল্যাকিশ বা হোয়াইটিশ ডিসচার্জ নিয়ে পেশেন্টটা হচ্ছে প্রেজেন্ট করবে। তাহলে কি হবে, যেহেতু ব্ল্যাকিশ বা হোয়াইটিশ ডিসচার্জ আছে, এটা কিন্তু ব্লাডি ডিসচার্জ না, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এটা কি হতে পারে। এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যাকে আমরা বলি হচ্ছে অটোমাইকোসিস। অটোমাইকোসিসের ক্ষেত্রে যদি অ্যাসপারজিলাস দিয়ে হয় তাহলে এটা সাধারণত একটা মানে ব্ল্যাকিশ কালার হয়, আর যদি এটা হচ্ছে ক্যান্ডিডা দিয়ে হয় তাহলে এটা একটা হচ্ছে হোয়াইটিশ কালার ডিসচার্জ নিয়ে আসে। আমাদের অত কিছু ডায়াগনোসিসে না লিখলেও চলবে, আমার জাস্ট ডায়াগনোসিস করলেই হবে যে এটা অটোমাইকোসিস। এখন অটোমাইকোসিস তাহলে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। ইএনটির ক্ষেত্রে যতগুলো ডিজিজ আমরা পড়বো, প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, এবং এই রিস্ক ফ্যাক্টরগুলো দিয়ে আমাদের সিনারিওগুলো বানানো হয়। তাই আমরা অবশ্যই প্রত্যেকটা ডিজিজের অবশ্যই রিস্ক ফ্যাক্টর এবং কিছু থিওরি থাকে, এই থিওরিগুলো অবশ্যই পড়বো। এগুলো কার্ড কোয়েশ্চেন এবং রিটেন কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে অটোমাইকোসিসের ক্ষেত্রে কি হয়, আমরা নর্মালি জানি যে একটা পেশেন্টের যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হওয়া মানে সেখানটা কি, সেই জায়গাটা কি যদি হট থাকে, হিউমিড থাকে, সেই জায়গাটা যদি হচ্ছে বারবার হচ্ছে সেই জায়গাটাতে সোয়েটিং হয়, এরকম যদি একটা এনভায়রনমেন্ট থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সে যদি ইমিউনো সাপ্রেসড বা ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাহলে এইগুলো হিস্ট্রি যখন থাকবে তখন বুঝবো যে আমরা এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, এবং ডায়াগনোসিস করবো হচ্ছে অটোমাইকোসিস। তাহলে অটোমাইকোসিসের সাইন্স, সিমটমস, সাইন্স, যেহেতু এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, এখানে ডিসচার্জটা নিয়ে আমরা কি করতে পারি, একটা হচ্ছে এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি, ওয়েট ফিল্ম প্রিপারেশন করতে পারি, আর একটা কি করতে পারি, কালচার করতে পারি এসডিএ মিডিয়াতে। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে ডায়াগনোসিস করে ফেললাম, ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে, এবং ট্রিটমেন্ট অ্যান্টিফাঙ্গাল দিব, তার পেইন থাকলে অ্যানালজেসিক দিব। তারপরে হচ্ছে এখানে আমরা কি দিতে পারি, যদি আমরা ব্যাকটেরিয়াল চিন্তা ভাবনা করি তাহলে একটা যেহেতু সেখান থেকে ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন থাকতে পারে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি। এভাবে আমরা ডায়াগনোসিস করে ফেলবো। আমাদের হচ্ছে 4-5টা সিনারিও চলে গেল। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে এটা হচ্ছে মাস্ট থাকবেই, শর্ট কেসেও থাকে আমাদের এটা, সেটা হচ্ছে যে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া, ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই দুইটা ছাড়া ইএনটিতে আসলে কোনো কোয়েশ্চেনই হয় না, মাস্ট থাকে এই দুইটা জিনিস। তাহলে আমাদের জানতে হবে যে কোনটা কাকে বলে, এবং হচ্ছে মানে কোনটা আমরা কখন বলবো যে অ্যাকিউট, কোনটা ক্রনিক বলবো, এই দুইটার ডিফারেন্স, এই দুইটা থেকে কি কি আমাদের কমপ্লিকেশন হতে পারে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অটাইটিস এক্সটার্না ম্যালিগনেন্স, যেটা হচ্ছে নামের মধ্যে ম্যালিগনেন্স আছে কিন্তু এটা আসলে কোনো ম্যালিগনেন্ট ডিজিজ না। এটা থেকে এমসিকিউ যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে যে কোন অর্গানিজম দিয়ে আমাদের হচ্ছে অটাইটিস মিডিয়া, অটাইটিস এক্সটার্না ম্যালিগনেন্স এটা হয়। এটা হচ্ছে সিডোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে সেটা দিয়ে হয়। এবং এখানে হচ্ছে যে আরেকটা হিস্ট্রি থাকবে, সেই হচ্ছে পেশেন্টটা ডায়াবেটিক থাকবে এবং ওল্ড এজের ক্ষেত্রে এই ডিজিজটা হবে। এটা হচ্ছে একটা এমসিকিউ এর কোয়েশ্চেন। এখন আমরা চলে আসি হচ্ছে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া আর হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া। আচ্ছা, এখন হচ্ছে সিনারিওটা কীরকম থাকবে, সিনারিওটা থাকবে হচ্ছে একটা বাচ্চা, ইউজুয়ালি অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া, আমরা কখনো ASOM বলবো না, পুরাটা বলবো। এটা ভাইবাতে শুধু যদি আমি ASOM বলি তাহলে টিচাররা অনেক মাইন্ড করেন, সো আমরা এটা কখনোই বলবো না, আমরা পুরো ডায়াগনোসিসটা বলবো যে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া। আচ্ছা, সিনারিও কেমন থাকবে, সাধারণত এটা হচ্ছে যে বাচ্চাদের যারা হচ্ছে
প্রপার হাইজিন মেনটেন করে না, এবং যাদের হচ্ছে পোস্ট সোশিও ইকোনমিক কন্ডিশন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে ASOM অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া এটা হচ্ছে অনেক বেশি হয়। তাহলে এরকম হিস্ট্রি থাকবে, পেশেন্টটা কীরকম থাকবে, একটা বাচ্চা থাকবে, সে হচ্ছে পোস্ট সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসবে, তার হচ্ছে একটা ইমপ্রপার ব্রেস্ট ফিডিংয়ের হিস্ট্রি থাকতে পারে, তারপরে তার হচ্ছে রিকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকবে, এবং থাকতে পারে যে বাচ্চাটা যখন ঘুমায় তখন ঘুম থেকে যখন উঠা যায় দেখা যাচ্ছে বালিশের উপরে ব্লাড স্টেইন ডিসচার্জ থাকে। তাহলে আমার ডায়াগনোসিসটা কী থাকবে? এবং এর সাথে আমাদের যেহেতু অ্যাকিউট ইনফেকশন, ফিভার তো অবশ্যই থাকবে, কানে ব্যথা থাকবে, তাহলে আমরা কি ডায়াগনোসিস করবো? যে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া। এখন তারপরে হচ্ছে মা আরেক ধরনের কমপ্লেন করতে পারে যে আমার বাচ্চাটা সারা রাত অনেক কান্নাকাটি করছে, কিন্তু মানে মাঝরাতে উঠে দেখা যাচ্ছে যে বাচ্চার কান্নাকাটি কমে গেছে এবং তারপর থেকে বাচ্চা আরামে ঘুমাইছে। তখন আমি এক্সামিনেশন করে কি দেখবো? যে তার অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া ছিল, অনেক পেইনফুল কন্ডিশন, টিম্প্যানিক মেমব্রেনটা তখনও বালজিং ছিল, এই জন্য অনেক বেশি পেইন ছিল, কিন্তু যে একটা পারফোরেশন হয়ে গেছে, সেখানে যে ডিসচার্জগুলো ছিল সেগুলো ড্রেইন হয়ে গেছে, তখনই তার হচ্ছে পেইনটা রিলিভ হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া ছিল এবং এখানে হচ্ছে পারফোরেশন প্রেজেন্ট আছে। তাহলে এইভাবে একটা আমাদের সিনারিও আসতে পারে। আসতে পারে সেটা হচ্ছে বাচ্চা তার রিকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং সেই সাথে রিকারেন্ট হচ্ছে কানে ব্যথা হয় এবং ডিসচার্জ থাকে, সেক্ষেত্রেও আমাদের হচ্ছে অপারেটিভ অটিটিস মিডিয়া। এখান থেকে আমরা ডিটেল সব কিছু পড়ে ফেলবো, এর কি কি ট্রিটমেন্ট দেই, তারপরে এর কি সাইন সিমটমস আছে, কমপ্লিকেশন আছে, সব কিছু আমরা পড়ে ফেলবো। এখান থেকে একটা ভাইবাতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে কানে তুমি যে পারফোরেশনটা দেখেছো, এটা শর্ট কেসে যখন আমরা মানে এই কেসটা প্রেজেন্ট করতে যাব তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি যে পারফোরেশনটা দেখছো এটা হচ্ছে কি ধরনের পারফোরেশন। তো আমরা জানি 3 ধরনের পারফোরেশন থাকে, সেটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল পারফোরেশন, মার্জিনাল পারফোরেশন আর হচ্ছে অ্যাটিক পারফোরেশন। তো তখন আবার জিজ্ঞাসা করে যে অ্যাটিক পারফোরেশনটা কোথায় থাকে। অ্যাটিক মানে সম্ভবত চিলে কোঠা, অর্থাৎ আমাদের যে টিম্প্যানিক মেমব্রেন থাকে সেটার একদম উপরের দিকে যে পোর্শনটা, সেই পোর্শনে যদি কোনো পারফোরেশন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটিক পারফোরেশন। আর তাহলে সেন্ট্রাল পারফোরেশন কাকে বলবো? বলবো যে স্যার আমি টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে একটা পারফোরেশন দেখেছি এবং সেই পারফোরেশনটা চারদিকের মার্জিনটা হচ্ছে মিউকাস মেমব্রেন থাকে, মানে মিউকোসা দিয়ে হচ্ছে মার্জিনটা হচ্ছে মিউকোসা ঘেরা আছে, সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল পারফোরেশন। আর যেটা মার্জিনাল পারফোরেশন, সেই পারফোরেশনের এক পাশটা হচ্ছে যে মিউকাস মেমব্রেন দিয়ে সেটার বাউন্ডারি, এবং আরেক পাশে হচ্ছে বনি একটা বোন দিয়ে বাউন্ডারি করা আছে। এটাই হচ্ছে মানে শুনতে চাই যে যেটা সেন্ট্রাল সেটা চারপাশেই থাকবে হচ্ছে মিউকোসা দিয়ে বাউন্ডারি, আর যেটা মার্জিনাল সেটার এক পাশে হচ্ছে মিউকোসা দিয়ে বাউন্ডারি থাকবে, আরেক পাশে থাকবে হচ্ছে বনি পার্ট দিয়ে বাউন্ডারি। আর অ্যাটিকটা তো একদম উপরে থাকবে, এটা বলার কিছু নাই। এই হচ্ছে 3 ধরনের পারফোরেশন, কোনটা কখন কাকে বলবো এটা হচ্ছে জিজ্ঞাসা করে। গেল। এখন তাহলে আমাদের হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া। অটিটিস মিডিয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে কোলেস্টিয়াটোমা। এটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন, ইনভ্যারিয়েবলি এটা আমাদের ভাইভাতে জিজ্ঞাসা করে যে কোলেস্টিয়াটোমা জিনিসটা কি। এটা হচ্ছে টাইপস আছে 2 ধরনের, অ্যাকোয়ার্ড কনজেনিটাল, এবং এটার কিছু থিওরি আছে। এই 3টা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো যে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া এটা হচ্ছে যে কয়টা টাইপস আছে? 2টা টাইপস, একটা হচ্ছে টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি আর হচ্ছে অ্যাটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি। পরীক্ষার হলে আমার কি হয়েছিল, অ্যাটিকো অ্যান্ট্রাল বানানটা আমি ভুলে গেছি, মানে অ্যাটিকো অ্যান্ট্রাল পড়তে গিয়ে ওখানে বানানটা একটু কিরকম জানি, ATTICO, এই বানানটা আসলে ভুল গেলে পুরো মার্কস মানে কেটে দেয় আর কি। তো অ্যাটিকো অ্যান্ট্রাল বানানটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, এটা আমাদের একটু ভুল হয়, আমার ভুল হয় আর কি। তো হচ্ছে অ্যাটিকো অ্যান্ট্রাল আর হলো টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি। তো এই 2টা ভ্যারাইটির ডিফারেন্স মানে খুবই ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন, এটা অবশ্যই আসে, এটা আমাদেরকে অবশ্যই জানতে। 2 ধরনের সিনারিও হতে পারে, একটা হচ্ছে যে এরকম সিনারিও থাকতে পারে, একটা পেশেন্ট প্রেজেন্ট করতেছে যে একটা স্ক্যান্টি কিন্তু ফাউল স্মেলিং ইয়ার ডিসচার্জ নিয়ে। তাহলে তার কি হবে? যখনই আমি দেখবো যে স্ক্যান্টি এবং ফাউল স্মেলিং ডিসচার্জ, তখন আমি ধরে নিব এখানে হচ্ছে কোলেস্টিয়াটোমা, অর্থাৎ এটা হলো অ্যাটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি। তো কোলেস্টিয়াটোমা যেটা, সেটার হচ্ছে একটা স্পেশাল প্রপার্টি আছে, এটা হচ্ছে বনি ইরোশন করে, অর্থাৎ ধীরে ধীরে বোনটাকে ডিস্ট্রাকশন করে ভিতরের দিকে চলে যেতে থাকে। এটার কমপ্লিকেশনটাও এই জন্য অনেক বেশি হয়।
ক্রেনিয়াল, দুই ধরনের কমপ্লিকেশন হতে পারে জাস্ট ফর দিস কোলেস্টিয়াটোমা, যেহেতু এটার হচ্ছে বনি ইরোশন প্রপার্টি থাকে। এই জন্য অ্যাটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটিকে আমরা আনসেফ ভ্যারাইটি বলি। এটা হচ্ছে যে টিউবোটিম্প্যানিকের চেয়ে খারাপ, এটাতে কোলেস্টিয়াটোমা ফর্মেশন হয়, এখানে স্ক্যান্টি ডিসচার্জ থাকে এবং ফাউল স্মেলিং ডিসচার্জ হয়। এটার হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনগুলো বেশি। এক লাইনে সব মানে পুরো আমার হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া পড়া শেষ। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে টিউবোটিম্প্যানিক ভ্যারাইটির ক্ষেত্রে পেশেন্ট তাহলে কি নিয়ে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে যে এখানে প্রোফিউজ মিউকোপুরুলেন্ট ডিসচার্জ থাকবে, কিন্তু এখানে কোনো ফাউল স্মেলিং থাকবে না, এখানে হচ্ছে ওডোরলেস ডিসচার্জ থাকবে। তাহলে এই ধরনের একটা এবং কমপ্লিকেশনগুলো কম থাকবে। এই ধরনের একটা সিনারিও নিয়ে যদি কোনো পেশেন্ট প্রেজেন্ট করে তাহলে তার ডায়াগনোসিস হবে হচ্ছে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া। এটার ভ্যারাইটিটা কি হবে? টিউবোটিম্প্যানিক ভ্যারাইটি। তাহলে এখানে একটা ভাইবা কোশ্চেন জিজ্ঞাসা করবে, যেটা হচ্ছে কোনটা সেফ, কোনটা আনসেফ এবং কেন। আশা করি এটা সবাই উত্তর তোমরা জানো এবং জাস্ট এটাই জিজ্ঞাসা করে, এখানে কঠিন তেমন কিছু নাই। আর কমপ্লিকেশনগুলো লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে যে এক্সট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল এই দুটো ভাগ করে বলবো, এটা অবশ্যই বলবো। ট্রিটমেন্টটা আমরা করে ফেলবো, এটা ট্রিটমেন্টটাও খুবই সহজ। আর আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়ার ক্ষেত্রে কি করে থাকি, মাইরিঙ্গোটমি করে থাকি, অর্থাৎ যে টিম্প্যানিক মেমব্রেনটা আছে সেটাকে ইচ্ছা করে আমরা ছিদ্র করে দেই। তো এই জিনিসটা আমরা কখন করি, এটা হচ্ছে একটা ভাইবা কোশ্চেন। যখন আমি একটা অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়ার পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যানালজেসিক দিলাম, তারপরে হচ্ছে ন্যাজাল ডিকনজেস্টেন্ট দিই, যেহেতু ভিতরে ইনফ্লামেশন হয়ে থাকে, তো এগুলো দেওয়ার পরেও, এই মেডিকেল ট্রিটমেন্টগুলো দেওয়ার পরেও যদি 48 আওয়ার্সের পেশেন্টটা হচ্ছে রেসপন্স না করে, অথবা দেখি যে 48 আওয়ার পর পেশেন্টের কন্ডিশন আরও হচ্ছে ডিটেরিওরেট করছে, আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে মাইরিঙ্গোটমি করে থাকি। আরেকটা আছে সেটা হচ্ছে অটিটিস মিডিয়া উইথ ইফিউশন। এই তিনটা ক্ষেত্রে আমরা কোনো পেশেন্ট যদি প্রেজেন্ট করে অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া নিয়ে, তাহলে আমরা হচ্ছে মাইরিঙ্গোটমি করে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা ভাইবা কোয়েশ্চেন। এই তো হচ্ছে মোটামুটি আমাদের অটিটিস মিডিয়া নিয়ে সব কিছু হয়ে গেল। এখন নেক্সট যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে অটোস্ক্লেরোসিস। তো এটার সিনারিওটা কেমন থাকবে? এখানেও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে। এটা সাধারণত ফিমেলদের বেশি হয়, যারা হচ্ছে ফেয়ার লেডি তাদের বেশি হয়, এরকম একটা হিস্ট্রি থাকবে। তো এখানে কি হয়, লস হয়। এখানে আমরা একটা জিনিস হচ্ছে সবকিছু লেখা থাকবে, অনেক কিছু লেখা থাকবে, কিন্তু টিম্প্যানিক মেমব্রেনের যখন কথা আসবে তখন লেখা থাকবে নর্মাল। অর্থাৎ আমার পেশেন্টের বায়োলেটারাল হিয়ারিং লস থাকবে, কিন্তু আমি এক্সামিনেশন করে দেখবো যে আমাদের টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে নর্মাল আছে, তখনই আমি বুঝে নিব এটা হচ্ছে অটোস্ক্লেরোসিস। এবং অটোস্ক্লেরোসিসের সংজ্ঞাটা আমাদেরকে অবশ্যই ভালো মতো বলতে হবে যে ইট ইজ এ ডিজিজ অফ অটিক ক্যাপসুল। এই অটিক ক্যাপসুল কথাটা অবশ্যই বলতে হবে, এখানে আর অন্য কিছু বললে হবে না। তো যেহেতু এখানে টিম্প্যানিক মেমব্রেনটা যখনই আমরা নর্মাল দেখবো তখন আমরা ডায়াগনোসিস করে ফেলবো এটা হচ্ছে অটোস্ক্লেরোসিস। এখানে আরেকটা সিনারিও থাকতে পারে যে একটা পেশেন্ট ল্যাটারাল এরকম হিয়ারিং লস হচ্ছে, কিন্তু সে যখন মার্কেট প্লেসে যাচ্ছে, সে যখন শপিং মলে যাচ্ছে তখন তার হচ্ছে এই কানে শোনার যে ব্যাপারটা সেটা ইমপ্রুভ হচ্ছে, অর্থাৎ তার যে ডিফনেসটা ছিল সেটা হচ্ছে ইমপ্রুভ করতেছে। তো এই ধরনের একটা সিনারিও থাকলে আমাদের যখন রিটেনের কোয়েশ্চেনে থাকবে তখন আমরা কি ডায়াগনোসিস করে ফেলবো? অটোস্ক্লেরোসিস। তো এটার হচ্ছে সাইন্স, সিমটমস, তারপরে হচ্ছে কি ইনভেস্টিগেশন। অটোস্ক্লেরোসিসে আমাদের কি ধরনের হচ্ছে হিয়ারিং লস হয়, হিয়ারিং লস কি ধরনের হয়, এবং রিনে টেস্ট, ওয়েবার টেস্ট, পিওরটন অডিওমেট্রিক রেজাল্ট পাই, সেটা হচ্ছে যে আমাদের রিটেনের কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে খাতায়। আমরা যখনই কোনো ইনভেস্টিগেশন লিখবো, বেশি মার্কস পাওয়ার একটা হচ্ছে অন্যতম মানে ট্রিক্স হচ্ছে আমরা যখন ইনভেস্টিগেশন লিখবো তখন হচ্ছে যে এটার প্রবাবল ফাইন্ডিংস কি হতে পারে ছোট্ট করে একটু লিখে দিব। তো এই যখনই আমি যে কোনো ইনভেস্টিগেশন, সার্জারি হোক, মেডিসিন হোক, যে কোনো ইনভেস্টিগেশন যখন আমরা লিখবো অবশ্যই যে আমি কি এক্সপেক্ট করতেছি এই ইনভেস্টিগেশনটা থেকে, সেই ফাইন্ডিংসটা যদি আমরা একটু ছোট করে পাশে লিখে দিই, এবং এটা লং কেসের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য, যখন আমরা ইনভেস্টিগেশন লিখবো অবশ্যই আমি ফাইন্ডিংসটা লিখে দিব। এটা হচ্ছে টিচাররা খুবই পছন্দ করেন এবং হচ্ছে অনেক বেশি হচ্ছে মার্কস দেন এই জিনিসটা যদি আমরা করি। বেশি কিছু না, ইনভেস্টিগেশনের পাশে আমরা অবশ্যই ফাইন্ডিংসটা লিখে দিব। আর ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে সেম মেডিকেল, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, তারপর মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দিব। এগুলো আমরা সবাই পারি, কিছুই না, কঠিন কিছুই না। এরপরে নেক্সট যে সিনারিওটা থাকবে এটাই মনে হচ্ছে কানের শেষ
সিনারিও কানের ডিজিজে, সেটা হচ্ছে একটা পেশেন্টের এপিসোডিক ভার্টাইগো থাকবে, ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস থাকবে, টিনিটাস থাকবে, এবং সে সবসময় মনে করবে যে তার কানটা মানে ভরে আছে, অরাল ফুলনেস, সে কানে শুনতে পাচ্ছে না। এই ধরনের পেশেন্ট সাধারণত ওল্ড এজে এসে প্রেজেন্ট করে। তখন আমরা কি ডায়াগনোসিস করব? এটা হচ্ছে মেনিয়ার্স ডিজিজ। এখানে আমাদের হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয় এবং এটা সাধারণত হচ্ছে বাইল্যাটারাল। মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রে আমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে টিনিটাসটা কেন হয়। এটা একটা ভাইবা কোয়েশ্চেন। তো টিনিটাসটা কেন হয়, যেটা হলো আমাদের মেনিয়ার্স ডিজিজ, সেখানে আমাদের যে কানের মধ্যে এন্ডোলিম্ফ মানে ইনার ইয়ারে এন্ডোলিম্ফ আর পেরিলিম্ফ থাকে, সেটা আলাদা করা থাকে হচ্ছে একটা রেসনার্স মেমব্রেন দিয়ে। তো যখন আমাদের অটোস্ক্লেরোসিসটা হয়, মেনিয়ার্স ডিজিজটা হয়, তখন এই যে রেসনার্স মেমব্রেন, এটা হচ্ছে পারফোরেশন হয়ে যায়, অর্থাৎ এন্ডোলিম্ফ আর পেরিলিম্ফ মিক্স আপ হয়ে যায়। তো যখন আমাদের এন্ডোলিম্ফ আর পেরিলিম্ফ মিক্স আপ হয়ে যায়, আমাদের নর্মালি এন্ডোলিম্ফ যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম রিচ থাকে, অর্থাৎ এন্ডোলিম্ফে অনেক বেশি পটাশিয়াম থাকে। তো এই পটাশিয়ামটা কি হয়, নার্ভকে ইরিটেট করে। তো যখন এই এন্ডোলিম্ফটা বাইরে বের হয়ে পেরিলিম্ফের সাথে মিক্স আপ হয়ে যায়, তখন সেটা হচ্ছে কি করে, আমাদের যে নার্ভ এন্ডিংসগুলো আছে, হেয়ার সেলস আছে, সেগুলোকে হচ্ছে স্টিমুলেট করে, ইরিটেশন করে। ঠিক তখনই আমাদের হচ্ছে এই টিনিটাসটা হয়, এবং এই টিনিটাসটা হচ্ছে 48 আওয়ার্স পরে একা একা ঠিক হয়ে যায়, এবং এই জিনিসটা আবার হচ্ছে রিপিট হতে পারে। তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেলবো কি, যে এটা হলো মেনিয়ার্স ডিজিজ। এবং অবশ্যই এখানে হচ্ছে একটা ওল্ড এজের হিস্ট্রি থাকবে, এটা সাধারণত ওল্ড এজের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে হচ্ছে আমাদের মেনিয়ার্স ডিজিজটা পড়বো, এবং এটার হচ্ছে ইনভেস্টিগেশন ওই যে সেমভাবে সব ইনভেস্টিগেশন করবো আমরা, ওয়েবার করবো, রিনে করবো, পিওটন অডিওমেট্রি করবো, তারপরে কি কি আছে আরও হচ্ছে ওই যে স্টেপিডিয়াল রিফ্লেক্স থ্রেশোল্ড একটা এক্সামিনেশন আছে, সবগুলো এক্সামিনেশন লিখে জাস্ট আমি হচ্ছে ফাইন্ডিংসগুলো লিখে ফেলবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে সেমভাবে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, মেডিকেল ট্রিটমেন্ট দিব, আর সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা ব্লক করে দিতে পারি, যে ওখানে একটা গ্যাংলিয়ন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে স্টিলেট গ্যাংলিয়ন, সেটা ব্লক করে দিতে পারি। আর মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে সারা শুনতে চান ড্রাগটার নাম কি, সেটা হচ্ছে মেনারিল বলে সম্ভবত, বিটাহিস্টিন হাইড্রোক্লোরাইড, এই ড্রাগটা আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। এই হলো মোটামুটি আমাদের মেনিয়ার্স ডিজিজ। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে কি কি অটোটক্সিক ড্রাগস আছে। এটা আমরা মেডিসিনে অনেক পড়েছি, ফার্মাকোলজিতেও পড়ে আসছি, আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে যে অ্যামাইনোগ্লাইকোসাইডস, ফ্রুসামাইড, তারপর হচ্ছে কুইনাইন, অ্যাসপিরিন, এটা এমসিকিউ কোয়েশ্চেন। আরও কিছু ড্রাগস দেওয়া থাকবে। তো আমরা যেগুলো হচ্ছে আমাদের অটোটক্সিক ড্রাগস, সেগুলো একটু মুখস্থ করে ফেলে এমসিকিউটা সহজে আমরা অ্যান্সার করতে পারবো। আর এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে টেস্টগুলো, রিনে টেস্ট, ওয়েবার টেস্ট, তারপর হচ্ছে পিওটন অডিওমেট্রি, এটা কিন্তু হচ্ছে একটা অস্পির কোয়েশ্চেন, এটার ইন্টারপ্রিটেশনটা আসে। এটা আমরা সাধারণত কি করি, রিটেনের সময় বা মানে একদম অস্পির আগে আমরা এই কোয়েশ্চেনটা কখনো সলভ করি না, বা এটা আমরা সাধারণত কোনো বইপত্রেও সাধারণত সলভ করে চাই না। পিওটন অডিওমেট্রির ইন্টারপ্রিটেশনটা, এটা আমার কাছে অনেক কঠিন লাগতো আর কি। ইন্টারপ্রিটেশনটা আমাদেরকে অবশ্যই, যদি আমরা একটু পরীক্ষার আগে এখন প্রফের আগে শিখে ফেলি, তাহলে অস্পির আগে আমাদের এটাকে বার্ডেন মনে হবে না। তো এই জিনিসটা আমরা একটু অবশ্যই আগে আগে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে আর কি কি কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে ম্যাস্টয়েডেক্টমি। তো 3 ধরনের ম্যাস্টয়েডেক্টমি আছে। এই 3 ধরনের ম্যাস্টয়েডেক্টমি কাকে বলে এবং কোনটা কখন করা হয়, ইন্ডিকেশনটা, এটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন, রিটেন কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ম্যাস্টয়েডেক্টমির ক্ষেত্রে হচ্ছে কর্টিক্যাল, রেডিক্যাল এবং মডিফাইড রেডিক্যাল আছে। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে কখন আমরা কর্টিক্যাল ম্যাস্টয়েডেক্টমি করি, এবং মানে ম্যাস্টয়েডেক্টমি বলতে আমরা কি বুঝি। তো কমপ্লিট এক্সেন্ট্রেশন অফ অল দ্য ম্যাস্টয়েড এয়ার সেলস, এখানে আমরা যতগুলো ম্যাস্টয়েড যে ক্যাভিটি আছে, সবগুলো এয়ার সেলসকে ডিস্ট্রাকশন করে ফেলবো, এটাকে একটা সিঙ্গেল ক্যাভিটিতে কনভার্ট করব, কিন্তু পোস্টেরিয়র ওয়ালটা এবং আমাদের যে হেয়ারিং মেকানিজম, এটাতে কোনো মানে ক্ষতি হবে না, এটার কন্টিনিউটি লস হবে না, এবং পোস্টেরিয়র ওয়ালটা ইনট্যাক্ট থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কর্টিক্যাল। এটা আমরা সাধারণত কখন করি, এটা সাধারণত আমরা অ্যাকিউট ম্যাস্টারাইটিসের ক্ষেত্রে করি, এবং অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়া উইথ রিজার্ভার সাইন, অর্থাৎ আমরা অ্যাকিউট সাপোরেটিভ অটিটিস মিডিয়াকে যখন ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা কিছুদিন পর একটা এক্সরে করতে দিব, তারপরেও যদি দেখি সেখানে সেই এক্সরেতে ক্যাভিটিতে আমাদের কিছু হেজিনেস আছে, তখন সেটাকে আমরা বলি রিজার্ভার সাইন। এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা হচ্ছে কর্টিক্যাল ম্যাস্টারেক্টমি করব। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেডিক্যাল।
নামের মধ্যে বোঝা যাচ্ছে রেডিক্যাল মানে একদম সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিব, অর্থাৎ যে ম্যাস্টোডিয়ার ক্যাভিটি আছে সেখানে সব সেলকে আমরা ডিস্ট্রাকশন করে দিব, ইভেন পোস্টেরিয়র যে ওয়ালটা আছে সেটাকেও আমরা ডিস্ট্রাকশন করে দিব, এবং এখানে আমাদের যে হেয়ারিং মেকানিজম সেটার কন্টিনিউটি আমরা মেনটেন করব না, টোটালটাকে লস করে দিব। এই ধরনের যখন আমরা অপারেশন করব সেটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্যাল ম্যাস্টোডেক্টমি। এটা আমরা কখন করি? সাধারণত হচ্ছে কার্সিনোমা যদি থাকে মিডিল ইয়ারের ক্ষেত্রে, তখন আমরা এটা করে থাকি, রেডিক্যালটা করে থাকি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টোডেক্টমি। এখানে হচ্ছে এটা হলো রেডিক্যাল ম্যাস্টোডেক্টমির মতোই, কিন্তু এখানে আমাদের যে হেয়ারিং মেকানিজম সেটা ইনট্যাক্ট থাকবে, অর্থাৎ এটার কন্টিনিউটিটা আমরা হচ্ছে মেনটেন করব। এটা সাধারণত আমরা যখন ওই যে কোলেস্টিয়াটোমা, ক্রনিক সাপারেটিভ অটিটিস মিডিয়া, যেটা হচ্ছে অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি কোলেস্টিয়াটোমা যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এই মডিফাইড রেডিক্যাল ম্যাস্টোডেক্টমি অপারেশনটা করে থাকি। আর এটার হচ্ছে এই যে অপারেশনগুলো, এগুলোর হচ্ছে কমপ্লিকেশন। আর ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা শর্ট নোট থাকে, এই জিনিসটা আমাদের মোটামুটি পড়ে ফেললে আমাদের ইয়ারের সবগুলো ডিজিজ হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা নেক্সটে চলে আসি হচ্ছে নোজের ক্ষেত্রে। নাকের ক্ষেত্রে কি কি আসে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের নাকের যে ইম্পর্টেন্ট ফিগারটা আসে সেটা হচ্ছে যে আমাদের ন্যাজাল সেপ্টাম। এটা হচ্ছে কি কি দিয়ে ফর্মেশন হচ্ছে? বোনি পার্ট, কার্টিলেজিনাস পার্ট। এটা এমসিকিউ এর জন্য কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের রিটেনের হলো ফিগার আঁকতে আসে। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে লিটলস এরিয়া। লিটলস এরিয়া থেকে আসা হচ্ছে যে এটা এখানে কি কি আর্টারি থাকে এবং এটার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এবং এটার চিত্র। এটা আমাদের খুবই খুবই একটা ইজি কোয়েশ্চেন। এটা আমরা অ্যানাটমি থেকে পড়ে আসতেছি, সো এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নাই। এটা আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে যাবো পরীক্ষার আগে, দ্যাটস ইট। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের নোজের ক্ষেত্রে খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে এপিস্টেক্সিস, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়ে। এটা হচ্ছে খুবই একটা কমন কোয়েশ্চেন, কার্ড কোয়েশ্চেন। এটা হচ্ছে অনেকগুলো কার্ডে এই সেম জিনিস দুটা কোয়েশ্চেন থাকে, যেটা কাকে বলে, এটা কি কি কারণে হচ্ছে। এপিস্টেক্সিসের কিছু লোকাল কজ আছে, কিছু সিস্টেমিক কজ আছে, যেমন যাদের ব্লিডিং ডিসঅর্ডার, লিভার ডিজিজ, তারপরে আরও কি কি সব ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো অনেক কিছু থাকে, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে এপিস্টেক্সিস হতে পারে। তো এই কজগুলো একটু আমরা আলাদা করে পড়ে ফেলবো, যে কি কি লোকাল কজ এবং কি কি হচ্ছে সিস্টেমিক কজ আছে। এবং হচ্ছে যে রাস্তাঘাটে আমাদের নিজেদেরও যখন তখন এপিস্টেক্সিস হয়, এটার হচ্ছে কি সাধারণত আমরা কি হয়, ব্লিডিং করলে আমরা সেখানে প্রেশার দিই, তারপরে হচ্ছে আইস প্যাক দিই। অনেক ক্ষেত্রে যাদের অনেক বেশি সিভিয়ার ব্লিডিং থাকে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ন্যাজাল প্যাক দিই, অ্যান্টিরিয়র ন্যাজাল প্যাক, পোস্টেরিয়র ন্যাজাল প্যাক, ঠিক আছে, এগুলো দিয়ে থাকি। আর হচ্ছে এখানে একটা জিনিস কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ভাইবাতে, সেটা হচ্ছে যে এপিস্টেক্সিস হলে আমরা নাকে কতক্ষণ পর্যন্ত প্রেশার দিয়ে থাকবো। এটা হচ্ছে আমরা সাধারণত 1 থেকে 7 মিনিট পর্যন্ত প্রেশারটা, অ্যাটলিস্ট মানে 8 মিনিট আমরা প্রেশারটা দিয়ে থাকবো, কারণ আমাদের ব্লিডিং টাইম হচ্ছে 1 থেকে 7 মিনিট। তো এই টাইমটা পর্যন্ত আমরা অ্যাটলিস্ট হচ্ছে এই যে নাকের যে ব্রিজটা আছে এখানে হলো আমরা কি করে থাকবো, আইস প্যাক দিতে পারি, অথবা হচ্ছে হাত দিয়ে প্রেশার বা কোনো কিছু গস প্যাক দিয়ে প্রেশার দিয়ে রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের এপিস্টেক্সিসের ট্রিটমেন্ট। এখান থেকে আর কিছু আসে না তেমন, বলে ফেলেছি আমি লিটলস এরিয়ার কথা। আচ্ছা, আর কি কি থাকে? মোটামুটি সিমটমস অফ ন্যাজাল ডিজিজ ক্ষেত্রে ডিসচার্জ নিয়ে আসতে পারে, পেইন থাকতে পারে, অবস্ট্রাকশন থাকতে পারে। তো প্রত্যেকটার ক্ষেত্রে ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল কজ আছে এবং প্রত্যেকটা আমরা আলাদা করে জানতে হবে যে ইউনিল্যাটারাল কী কী কজ আছে এবং বায়োলেটারাল কী কী কজ আছে। এগুলো কার্ড কোয়েশনে ডিরেক্ট আসে যে ইউনিল্যাটারাল, বায়োলেটারাল কজ। তো এগুলো আমরা উল্টাপাল্টা করবো না, সুন্দর মতো করে ফেলবো। নেক্সট হচ্ছে এবার আমরা সিনারিওতে চলে আসি। আবার সিনারিও বেস্ট, এখানেও 10টা সিনারিও পড়লে আমাদের মোটামুটি হচ্ছে শেষ হয়ে যাবে নোজের সব ডিজিজ। সেটা হচ্ছে একটা পেশেন্ট, ইউজুয়ালি বাচ্চারা এটা নিয়ে প্রেজেন্ট করে যে খেলার সময় বিভিন্ন ধরনের ফরেন বডি নাকের মধ্যে ঢুকে গিয়ে ইম্প্যাক্ট হয়ে যায়, সেটা আর বের হয় না। এর কিছুদিন পরে পেশেন্টের কি থাকে, ফাউল স্মেলিং ইউনিল্যাটারাল ন্যাজাল ডিসচার্জ নিয়ে আসে এবং পেশেন্টের সেই সাথে হচ্ছে ফিভার ডেভেলপ করতে পারে। তাহলে কি হতে পারে? ডায়াগনোসিস আমরা একটু হিস্ট্রি নিয়ে দেখবো, এক্সামিনেশন করে দেখবো যে একটা ফরেন বডি আছে, ফাউল স্মেলিং ন্যাজাল ডিসচার্জ হচ্ছে, তাহলে পেশেন্টার হচ্ছে ফরেন বডি ইন দ্য নোজ। সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন তেমন কিছু নাই, এটা জাস্ট আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলি এবং হিস্ট্রি নিয়ে করে ফেলি, তারপরে হচ্ছে ফরেন বডি রিমুভাল করব। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। তারপরে আরেকটা কি সিনারিও হতে পারে যে একটা বাচ্চা ছেলে, তার হলো বাইল্যাটারাল ন্যাজাল অবস্ট্রাকশনের হিস্ট্রি, তার হচ্ছে রিপিটেড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি থাকতে পারে, সে হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ঘুমানোর সময়। তারপরে এক্সামিনেশন করে কি দেখলাম যে তার নাকের এক পাশের যে হলো কোয়ানাটা আছে, ন্যাজাল ক্যাভিটি আছে, সেটা হচ্ছে ন্যারো, এবং আরেক পাশের যে ন্যাজাল ক্যাভিটি সেটা হচ্ছে স্পেশিয়াস। তো তাহলে তার ডায়াগনোসিস কি হবে? এটা খুব ইজি, এটা হচ্ছে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম। তো ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম এটা হচ্ছে আমাদের একটা শর্ট
শর্ট কেস, ডিএনএস এর আমরা সমস্ত ডিটেলস পড়ে ফেলবো শর্ট কেসের জন্য, কোনো কিছু বাদ না দিয়ে। এটা আমাদের অবশ্যই পরীক্ষাতে একটা শর্ট কেস হিসেবে থাকেই। তো ডিএনএস এর ক্ষেত্রে হচ্ছে ইউনিল্যাটারাল মানে বাইলেটারাল অবস্ট্রাকশন কেন হচ্ছে, যেদিকে আমাদের হচ্ছে নেজাল সেপ্টামটা বাঁকা সেই দিকে তো অবস্ট্রাকশন থাকছেই, তার অপোজিট পাশে আমাদের কি হচ্ছে হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। তো এইটাও ধীরে ধীরে বড় হয়ে দেখা যাচ্ছে কি অপোজিট সাইডে অবস্ট্রাকশন করে ফেলে। তো এখানে দুই ধরনের অবস্ট্রাকশনই হতে পারে, তাহলে আমরা ডায়াগনোসিস করে ফেলবো ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। তো ডেভিয়েটেড নেজাল সেপ্টামের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো মানে খুবই রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কী কী টাইপসের হয়। এখানে মনে হয় 4-5টা টাইপস আছে, তো এই 4-5টা টাইপস আমরা পড়ে ফেলবো ডেভিয়েটেড নেজাল সেপ্টামের ক্ষেত্রে। আর হচ্ছে ডায়াগনোসিস আমরা এখানে সেপ্টোপ্লাস্টি, তারপরে হচ্ছে আরেকটা করে থাকি সাবমিউকোসাল রিসেকশন। তো মনে হয় 16 বছরের নিচে 16 বছরের উপরে দুইটি একটু আলাদা করা আছে, ওইটা আমরা আলাদা করে পড়ে ফেলবো। সেপ্টোপ্লাস্টি এবং সাবমিউকোসাল রিসেকশন, এটার হচ্ছে ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট আসে, এটা ডিফারেন্সটাও আমরা পড়ে ফেলবো। আচ্ছা, ডিএনএস নিয়ে মোটামুটি এই কয়েকটা কোয়েশ্চেন পড়লেই হবে। আরেকটা সিনারিও, সেটা হচ্ছে একটা পেশেন্ট, তার হচ্ছে ফিভার, তার নাকে প্রচণ্ড ব্যথা, নাকটা ফুলে আসছে। এরপর আমরা এক্সামিনেশন করলাম, অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি করে দেখলাম যে তার নাকে হচ্ছে একটা বায়োলেটারাল সিমেট্রিক্যাল সোয়েলিং আছে এবং যে মিউকোসাটা সেটা হচ্ছে কি একটা পেল পার্পলিশ কালার। তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? এটা হবে হচ্ছে সেপ্টাল অ্যাবসেস। যদি ফিভার থাকে, পেইন থাকে, তাহলে হচ্ছে সেপ্টাল অ্যাবসেস। আর যদি ফিভার না থাকে এবং মানে মাইল্ড পেইন থাকে, তাহলে এটা হবে হচ্ছে সেপ্টাল হেমাটোমা। দুইটার ক্ষেত্রে আমরা ইনসেশন করব, ড্রেনেজ করব। হেমাটোমার ক্ষেত্রে আমরা অ্যাসপিরেশন করব, অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক, তারপর হচ্ছে প্যাড দিতে পারি, এভাবে আমরা এটা ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে সেপ্টাল হেমাটোমা এবং সেপ্টাল হচ্ছে অ্যাবসেস। এই দুইটা হচ্ছে রিটেনের কোশ্চেনের দুইটা সিনারিও। এরপরে হচ্ছে আমাদের পলিপ। পলিপ কাকে বলে, পলিপ কত প্রকার, এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পলিপ আছে, ইথময়েডাল পলিপ এবং হচ্ছে অ্যান্ট্রোকোনাল পলিপ। এই দুইটা ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার রিটেন এই কোশ্চেনটা আসছে, আমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাব। তো এখানে ডিফারেন্সের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা অ্যালার্জিক আর একটা হলো আমাদের ইনফেকশন। ইথময়েডাল পলিপটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ইথময়েডাল এয়ার সাইনাস। এটা হচ্ছে যে বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন থাকবে, এটার হচ্ছে যে একটা অ্যালার্জিক হিস্ট্রি থাকবে। সেই পেশেন্টটা হিস্ট্রি দিবে যে আমার হচ্ছে একটা অ্যালার্জিক হিস্ট্রি আছে, আমার রিপিটেড স্নিজিং হয়, স্নিজিংয়ের একটা হিস্ট্রি দিবে। তখন আমরা এটা ডায়াগনোসিস করব যেটা হচ্ছে ইথময়েডাল পলিপ। তাহলে এটা কীরকম থাকবে? এটা দুই পাশে নাক দিয়ে আমরা অ্যান্টেরিয়র অ্যানোস্কোপি যখন করব, দেখবো যে আঙুরের থোকার মতো বের হয়ে আসতেছে। এবং এর পলিপের কিছু ক্রাইটেরিয়া আছে, এরা হচ্ছে ইনসেনসিটিভ টু টাচ, এটা হচ্ছে টাচ করলে ব্লিডিং হবে না, এবং এরা হচ্ছে পেল কালার হবে। তো এই তিনটা কথা দিয়ে আমরা আরেকটা ডিজিজ আছে একটু পরে পড়বো, যেটার নাম হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। এটার সাথে আমরা পলিপটাকে আলাদা করবোই হচ্ছে এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে। রাইনোস্পোরিডিওসিসের ক্ষেত্রে সেম জিনিস থাকবে, যে আমার নাক দিয়ে একটা মাস বের হয়ে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, সেটাকে টাচ করলে ব্লিড করবে, পেইনফুল থাকবে, সেন্সিটিভ থাকবে, এবং সেটা হচ্ছে রেডিশ একটা কালার হবে। তাহলে এই দুইটা সিনারিও দিয়ে আমরা কিন্তু দুইটা ডিজিজ আলাদা করে ডায়াগনোসিস করে ফেলতে পারবো, যে কোনটা রাইনোস্পোরিডিওসিস আমাদের পলিপ। আমরা পড়ে ফেলবো অ্যান্ট্রোকোনাল পলিপ। এটা সাধারণত হচ্ছে ইউনিল্যাটারাল অবস্ট্রাকশন থাকে, এটা সাধারণত এ দিয়ে মনে রাখবো, অ্যান্ট্রোকোনাল এ দিয়ে শুরু, এটা বেশি হয়। আর যেটা হচ্ছে ইথময়েডাল পলিপ ই দিয়ে শুরু, এটা হচ্ছে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে, মানে একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে এটা বেশি হয়ে থাকে। আচ্ছা, ইথময়েডাল পলিপ এটা হচ্ছে সাধারণত কি আঙ্গুরের থোকার মতো, এটা সামনের দিকে থাকে, বেশি স্নিজিংয়ে হয়, অর্থাৎ স্নিজ করার সময় আমরা কি সামনের দিকে একটা প্রেশার দেই, তাই এটা সামনের দিকে আসে। এটা হচ্ছে আমাদের দুই নাকের মানে বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন করে। আর যেটা হচ্ছে আমাদের অ্যান্ট্রোকোনাল পলিপ, এটার কিছু কনস্ট্রিকশন আছে, এটা পিছনের দিকে সাধারণত যায়। তো এটা হচ্ছে যে ওই কনস্ট্রিকশন কোথায় কোথায় কনস্ট্রিকশনগুলো হয় ওই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে, ওটা হচ্ছে মাঝে মধ্যে এমসিকিউতে আসে। এই হলো মোটামুটি। আর পলিপের ট্রিটমেন্ট তো হচ্ছে পলিপেক্টমি, আরও কিছু ট্রিটমেন্ট আছে, ওগুলো আমরা হচ্ছে শিখে নিব, জাস্ট নামগুলা। এরপরে একটা কোয়েশ্চেন আছে হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন। এই ক্ষেত্রে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে? যখনই এরকম দেখবো যে একটা পেশেন্ট প্রেজেন্ট করতেছে, ইউজুয়ালি ফিমেল পেশেন্ট প্রেজেন্ট করে, কারণ এখানে একটু এটার হচ্ছে যে আমাদের ওই যে রিস্ক ফ্যাক্টর আছে, সেখানে ফিমেল আছে, এখানে হচ্ছে যে ইস্ট্রোজেনটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যাট্রোফিক রাইনাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করবে? যে একটা ফিমেল পেশেন্ট, সে বলতেছে আমার বাইল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন হচ্ছে, ফাউল স্মেলিং নেজাল ডিসচার্জ থাকতেছে এবং ক্রাস্টিং হচ্ছে।
ক্রাস্টিং কথাটা যখনই দেখবো যে গ্রিনিশ ক্রাস্ট, তখনই আমরা এটা ডায়াগনোসিস করে ফেলবো অ্যাট্রোফিক রাইনাইটিস, এবং এই ক্ষেত্রে অ্যানোজমিয়া থাকে, অর্থাৎ আমাদের যে ন্যাজাল মিউকাস এটা অ্যাট্রোফাইড হয়ে যায় এবং এখানে আমাদের অ্যানোজমিয়া ডেভেলপ করে, বায়োল্যাটারাল ন্যাজাল অবস্ট্রাকশন হয় এবং গ্রিনিশ ক্রাস্টিং থাকে। তাহলে অ্যাট্রোফিক রাইনাইটিসের আমরা সব কিছু পড়ে ফেলবো, রিস্ক ফ্যাক্টর, এটা কাদের বেশি হচ্ছে, কি নিয়ে প্রেজেন্ট করতেছে, এবং এটার হচ্ছে ট্রিটমেন্ট আমরা কি করে থাকি, এটা আমরা পড়ে ফেলবো। ইয়াংস অপারেশন সাধারণ মনে হয় করে থাকি ওই জিনিসটা একটু জাস্ট নামটা জেনে ফেলবো, ভাইবাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে খুবই কমন একটা জিনিস আমাদের মানে অনেকের আছে, সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এটার তো সিনারিও নিয়ে আমার বলার কিছু নাই, রিপিটেড একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের হিস্ট্রি থাকবে, তারপরে হচ্ছে ডিসচার্জ থাকবে, তার হচ্ছে অ্যালার্জি মানে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা অ্যাটোপির একটা হিস্ট্রি থাকবে। এই ধরনের হিস্ট্রি নিয়ে যখন প্রেজেন্ট করবে অ্যালার্জিক রাইনাইটিস, এটা ট্রিটমেন্ট আমরা কী দিয়ে থাকি, ন্যাজাল ডিকনজেস্টেন্ট দিয়ে থাকি, তারপরে আমরা তাদের ক্ষেত্রে অনেক সময় সিস্টেমিক ওই যে অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, অনেক সময় আমরা স্টেরয়েডের স্প্রে ব্যবহার করে থাকি। এই তো হচ্ছে আমাদের মোটামুটি অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিটমেন্ট। এর হচ্ছে সাইনোসাইটিস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে পেশেন্ট প্রেজেন্ট করবে কি যে তার হচ্ছে ফিভার থাকতেছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকতেছে, তার ন্যাজাল ডিসচার্জ থাকতেছে, এটা ফাউল স্মেলিং এবং অনেক পুরুলেন্ট থাকবে, আর তার কি থাকবে, তার হচ্ছে চিকের উপরে অর্থাৎ ফেস বা গালের উপরে সে হচ্ছে পেইন ফিল করবে, সে বলবে যে এরকম আমার মাথা ব্যথা করতেছে বা গাল ব্যথা করতেছে, এবং এখানে যখন আমি পালপেট করে দেখবো সে পেইন ফিল করবে এবং এখানে হচ্ছে রেডনেস ডেভেলপ করবে। তো যখন এরকম থাকবে তখন সেটাকে বলবো অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। যখন সেটা হচ্ছে লেস দেন 3 উইকস থাকবে অ্যাকিউট বলবো, এবং মোর দেন 3 উইক্সের হিস্ট্রি দিলে আমরা সেটাকে বলবো হচ্ছে ক্রনিক ম্যাক্সিলারি হচ্ছে সাইনোসাইটিস। এই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্ট্রাল ওয়াশ আউট করে থাকি, আরও কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, এগুলো আমাদের সুন্দর করে বই লেখা আছে, আমরা ওখান থেকে পড়ে ফেলবো। জাস্ট হচ্ছে সিনারিওটা আমরা ওই যে ডিউরেশনটা দেখে আলাদা করে ফেলবো যে কোনটা অ্যাকিউট এবং কোনটা হচ্ছে ক্রনিক। আর একদম লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কার্ড কোয়েশ্চেন, রিটার্ন কোয়েশ্চেন, এবং এটার হচ্ছে ডিফারেন্স আমি বলেই ফেলেছি পলিপের সাথে, যেটা একটা রেডিশ একটা মাস থাকবে, এবং এটা হচ্ছে কি থাকবে, এটা হচ্ছে সেন্সিটিভ টু টাচ, এটা হলো ব্লিড করবে টাচ করলে, এবং এটা হলো সাধারণত কাদের বেশি হয়, একটা কমন হিস্ট্রি থাকবে যে গ্রামে সাধারণত যারা কৃষক পুকুরে গোসল করে এই ধরনের একটা হিস্ট্রি থাকবে। সাধারণত এটা হচ্ছে কোন দুইটা অর্গানিজম দিয়ে হয়, রাইনোস্পোরিডিওসিস সিভেরি আর একটা হচ্ছে সম্ভবত কাইনেলি। তো এই দুইটা অর্গানিজমের নামটা আসে মাঝে মধ্যে হচ্ছে রিটেন কোয়েশনের ক্ষেত্রে, অস্পির কোয়েশনের ক্ষেত্রেও আসে, এটা আমরা পড়বো। এবং এটার হচ্ছে যে মোড অফ ট্রান্সমিশনটা মাঝে মধ্যে আসে কার্ড কোয়েশ্চেনে, মোড অফ ট্রান্সমিশন মানে পুরো রাইনোস্পোরিডিওসিসের ডিটেলসটা আমরা পড়ে ফেলবো। আর ট্রিটমেন্টটা সাধারণত আমরা হচ্ছে ওয়াইড এক্সিশন করে থাকি, এটা যাতে আবার রিকার না করে। ইনজেকশন ড্যাপসন কতদিনের জন্য, সম্ভবত 10 দিনের জন্য আমরা দিয়ে থাকি। এই হচ্ছে মোটামুটি আমাদের নাকের 10টা ডিজিজ, কানের 10টা ডিজিজ। আর নাকের ক্ষেত্রে 4টা অপারেশন আমাদের পড়তে হবে, এই 4টা অপারেশন শর্ট নোট হিসেবে থাকে, সেটা হচ্ছে ওই যে এই দুটো ডিটেলস পড়তে হবে, ইন্ডিকেশন পড়তে হবে, ডিফারেন্স পড়তে হবে। আর একটা আছে হচ্ছে যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা লেটেস্ট ট্রিটমেন্ট, তো এই জন্য এই জিনিসটা হচ্ছে শর্ট নোট হিসেবে অনেকবার আসছে। এটা এই কোয়েশ্চেনটা পড়তে কেন যেন ইচ্ছা করে না, একটু কেমন কঠিন লাগে, তো এই কোয়েশ্চেনটা একটু অবশ্যই আমরা দেখে যাব পরীক্ষার আগে, যাতে আমাদের এটা হচ্ছে বার্ডেন না লাগে। ফেস শর্ট নোট হিসেবে ইনফারেবলি আসে, ফেসটা আমরা পড়ে যাব। আর একটা আছে হচ্ছে অ্যান্ট্রাল ওয়াশ আউট, এটা হচ্ছে একটা অপারেশন, ছোটোখাটো একটা অপারেশন, এই অপারেশনটা শর্ট নোট হিসেবে আসে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার হচ্ছে কানের ক্ষেত্রে বাদ গেছে, সেটা হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি আর হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি, এই দুইটা কাকে বলে এবং এই দুইটা হচ্ছে যে মানে কখন কোনটাকে বলতেছি। টিম্প্যানোপ্লাস্টি কাকে বলতেছি, যখন আমি টিম্প্যানিক মেমব্রেনটা রিপেয়ার করব, সাথে সাথে আমাদের হচ্ছে অসিকুলার কন্টিনিউটিটাও মেনটেন করব, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। আর মাইরিঙ্গোপ্লাস্টি বলতে বুঝাবো শুধুমাত্র আমরা যে টিম্প্যানিক মেমব্রেনটা থাকে সেটা রিপেয়ার করব। তো এখানে জিজ্ঞেস করে যে কী দিয়ে রিপেয়ার করি, ইউজুয়ালি আমরা টেম্পোরালিস ফাসা দিয়ে করি, এছাড়া কানের এখানে যে ট্রাইগাসের থেকে পেরিকন্ড্রিয়াম নিয়েও এটা করতে পারি। তো হচ্ছে যে মাইরিঙ্গোপ্লাস্টি অপারেশনটা, এটার হচ্ছে ইন্ডিকেশন, এটার পরে কি কমপ্লিকেশন হতে পারে, স্টেনোসিস হয়ে যেতে পারে, ফেলিওর হয়ে যেতে পারে, এই জিনিসগুলো আমরা একটু জেনে যাব, এটা কার্ড কোয়েশ্চেন। এই হচ্ছে যে মোটামুটি আমাদের নাক এবং কানের সব কিছু পড়া হয়ে গেছে। এই 10টা 20টা ডায়াগনোসিস করতে জানবো আমরা, অবশ্যই করে ফেলবো, খুব সহজ। মোটামুটি যা বললাম এইগুলাই কার্ড কোয়েশ্চেন, এইগুলাই মানে হচ্ছে আমাদের ভাইভাতে ধরে, শর্ট কেসের জন্য ধরে, এবং রিটেনের কোয়েশ্চেন হুবহু এইভাবেই থাকে।
তো আশা করি হচ্ছে খুব শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য এইগুলো একটু দেখে গেলেই হবে, চিত্রগুলো এঁকে গেলেই হবে। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে ইএনটির থেকে হচ্ছে থ্রোট নিয়ে এরকম সিনারিও বেসড কোয়েশ্চেনগুলো আলোচনা করব এবং কী কী ধরে সেগুলো আলোচনা করব। তো আমি মনে করবো যে আজকে যদি তোমরা এটা পড়ো 1 ঘন্টা সময় লাগবে হাইয়েস্ট, টোটাল হচ্ছে নাক আর কানের ডিজিজগুলো পড়ে ফেলতে। সবাই আজকে পড়ে ফেলবা, তাহলে আগামীকালকে যখন থ্রোটের ডিজিজগুলো পড়ে ফেলবো দেখা যাবে যে আমাদের 2 দিনে হচ্ছে টোটাল ইএনটিটা পড়া শেষ হয়ে যাবে। তো আমরা একটু এই স্পিডে পড়ে ফেলি। তো আশা করি সবাই ভালো থাকবে, পড়াশোনাগুলো করে ফেলবে। কালকে আবার হচ্ছে থ্রোটের ডিজিজ নিয়ে আমাদের কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।